আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো গর্ভকালীন রক্তশূন্যতা নিয়ে। গর্ভকালীন রক্তশূন্যতা একটা সমস্যা যেটা কম বেশি আমাদের দেশে প্রায় 70 থেকে 80% মহিলার প্রেগন্যান্সি পিরিয়ডে আমরা দেখে থাকি। এটা সাধারণত আমাদের দেশের মতো অন্য যারা ডেভেলপিং কান্ট্রিজ আছে সব দেশেই গর্ভকালীন সমস্যা রক্তশূন্যতা দেখা যায়, এবং এর 90%ই হচ্ছে রক্তে আমাদের আয়রনের পরিমাণ কম থাকা, খাবারে আয়রনের পরিমাণ কম থাকার জন্য রক্তে আয়রনের পরিমাণ কমে যায় এবং গর্ভকালীন রক্তশূন্যতা দেখা যায়। অনেকে দেখা যায় যে প্রেগনেন্সির আগেই তারা কিছুটা রক্তশূন্য থাকে, কাজেই প্রেগনেন্সির মধ্যে সেই রক্তশূন্যতাটা আরও বেশি বাড়ে। আবার কেউ কেউ প্রেগনেন্সিতে যেহেতু আমাদের অতিরিক্ত একটু আয়রনের দরকার হয় বাচ্চা এবং প্লাসেন্টা ডেভেলপ করার জন্য, কাজেই যারা রক্তশূন্য না থাকেন তারাও কিন্তু রক্তশূন্যতা ডেভেলপ করে। এখন এই রক্তশূন্যতার কারণ হিসাবে আমি বললাম যে একটা হচ্ছে আমাদের খাবারে আয়রনের পরিমাণ, যেটা আমরা খাই সেটা যদি আয়রনের পরিমাণ কম থাকে তাহলে আমাদের শরীরে আয়রনটা না থাকলে রক্ত তৈরি হয় না, অর্থাৎ কিনা হেমোগ্লোবিন তৈরি হতে পারে না। আরেকটা কারণ যেটা আমাদের দেশে দেখা যায় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে, যেটার একটা ভেরিয়েশন হচ্ছে হেমোগ্লোবিন ই ডিজিজ, সেটার কারণেও রক্তশূন্যতা হতে পারে, অথবা বিটা থ্যালাসেমিয়ার কারণেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। এটা আমাদের দেশে কিন্তু অনেক বেশি কমন দেখা যাচ্ছে। শতকরা 3 থেকে 8% মেয়েদের এই থ্যালাসেমিয়ার কারণে রক্তশূন্যতা হয়। এখন কিভাবে আমরা বুঝবো যে আমরা রক্তশূন্য, সেটা বোঝার জন্য বেস্ট উপায় হচ্ছে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট, সেটা আমাদের করানো। সাধারণত দেখা যায় যে আমাদের গাইনোকোলজির যারা চিকিৎসা দিয়ে থাকেন বা ফিজিশিয়ানরা যারা রোগী দেখেন, তারা সাধারণত রক্তে হেমোগ্লোবিনের পরিমাণটা দেখেন, কিন্তু শুধুমাত্র হেমোগ্লোবিনের পরিমাণ দেখে কিন্তু রক্তশূন্যতা বোঝা যায় না। এটার জন্য যে টেস্টটা করা দরকার সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা যে রক্তের হেমোগ্লোবিন সেটা দেখি, আমাদের রক্তবাহিত যে সেল, যেটা রেড সেল যেটা, সেটার সাইজ দেখা যায়, এবং এটার থেকে আমরা বুঝতে পারি যে কি কারণে রক্তশূন্যতাটা হচ্ছে। অনেক সময় ফলিক অ্যাসিড বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণেও রক্তশূন্যতা হয়, যদিও এটা আমাদের দেশে অত বেশি না। অথবা অনেকের দেখা যায় যে শরীরে যেটা খাচ্ছে সেটা হজম হচ্ছে না, তার অন্য হজমের সমস্যা আছে, কোনো ধরনের তার ইন্টেস্টিনাল ডিজিজ আছে, যেমন একটা যদি বলি আমি ক্রোনস ডিজিজ, এই ধরনের অনেক রকম ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনের সমস্যা থাকে, তাদেরও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। তাহলে সেইটা আমি যখন কমপ্লিট ব্লাড কাউন্টটা আমি যখন করবো, তখন আমি কিন্তু শুধুমাত্র যে হেমোগ্লোবিন দেখি সেটা না, কি কারণে রক্তশূন্যতাটা হচ্ছে সেটাও কিন্তু বোঝা যায়। কোনো কারণে প্রেগন্যান্সিতে যদি ব্লাড লস হয়, অর্থাৎ কিনা যে কোনো কারণে ধরেন প্রভ্রূণটা নিচে থাকে, গর্ভপুর নিচে থাকে, সেখান থেকে যদি রক্ত যায় সেটার কারণেও রক্তশূন্যতা হতে পারে। এখন সমস্যাটা কি হয় রক্তশূন্যতা থাকলে? সমস্যাটা যেটা মেয়েদের বেলায় যেটা দেখা যায় যে এখানে সে দেখা যাবে যে আনইউজুয়ালি পেশেন্টটা টায়ার্ড হয়ে যায়। তার ব্লাডে যখন আমাদের এই যে রক্তবাহিত যে কণাটা, এটা দিয়ে আমাদের ব্লাডে অক্সিজেন যায়, তাহলে অক্সিজেনটা আমার ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, বাচ্চা যে পেটের ভিতরে আছে সেও অক্সিজেন কম পাচ্ছে, তাহলে যেটা দেখা যাবে বাচ্চার গ্রোথটাও ঠিক মতো হচ্ছে না। তো বাচ্চার গ্রোথ যদি ঠিক মতো না হয়, এই কারণে দেখা যায় অনেক সময় বাচ্চা পেটের ভিতরে মারাও যেতে পারে। আর যদি বাচ্চা মারা নাও যায়, বাচ্চা দেখা যাবে ছোট বাচ্চা জন্ম হচ্ছে। ছোট বাচ্চা যখন জন্ম হয়, এখানে খুশি হওয়ার কিছু নেই। বাচ্চা যখন ছোট থাকে, তার মানে গ্রোথটা যখন স্বাভাবিক না থাকে, তখন কিন্তু তার সব অঙ্গ প্রত্যঙ্গই সাফার করে, বিশেষ করে তার ব্রেনটা যদি সাফার করে, তাহলে সেখানে দেখা যাবে যে তার বুদ্ধিবৃত্তির একটা সমস্যা আসতে পারে পরবর্তীতে। কাজেই আমাদের প্রেগন্যান্সির মধ্যে আমাদের রক্তটা ঠিকমতো যাতে তৈরি হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি আরেকটা যেটা কারণ বলছিলাম, মায়ের উপরে ইফেক্ট, তাহলে ওটা গেল আমার বাচ্চার উপরে ইফেক্ট। মায়ের উপরে যেটা রক্তের জন্য যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রিটার্ম ডেলিভারি, এবং দেখা যাচ্ছে রক্তের পরিমাণ যত কম থাকে, প্রিটার্ম ডেলিভারি অর্থাৎ কিনা সময়ের আগে বাচ্চা হওয়ার চান্স তত বেশি থাকে। অনেক সময় এই রোগীগুলোর দেখা যায় যে অনেক বেশি রক্তশূন্য যদি হয়, তাহলে এদের প্লাসেন্টা অ্যাব্রাপশন অর্থাৎ কিনা ফুলটা, গর্ভফুলটা জরায়ু থেকে আলাদা হয়ে যায় এবং সেখান থেকেও ব্লিডিং হতে পারে, এবং এদের
ডেলিভারির সময় ব্লিডিং বেশি হবে এবং ডেলিভারি পরবর্তী সময়ও রক্তপাত বেশি হবে, যে কারণে পেশেন্ট অনেক সময় অনেক বেশি রক্ত যদি যায় তাহলে সেটা মায়ের জীবনের ঝুঁকির কারণ হতে পারে। তাহলে একটা সিম্পল একটা চিকিৎসা এটা, যেটা হচ্ছে আমাদের রক্ত পরিমাণ কত আছে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে কি কারণে আমাদের রক্ত শূন্যতা হচ্ছে। তাই এটা বুঝে যদি আমরা চিকিৎসা দেই তাহলে কিন্তু আমরা এই যে রক্ত শূন্যতার কারণে যে সমস্যা বাচ্চা এবং মায়ের হচ্ছে সেটার থেকে আমরা রেহাই পেতে পারি। এখন চিকিৎসাটাকে ডিপেন্ড করবে আপনার কতখানি আপনি রক্ত শূন্য। সাধারণত আমরা বলি রক্ত শূন্যতা ব্লাডে যদি রক্তের পরিমাণ 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার এর নিচে যদি থাকে, হিমোগ্লোবিনের পরিমাণ যদি 10.5 এর নিচে থাকে তাহলেই আমরা তাকে রক্তশূন্য বলছি। এবং WHO এর হিসাব মতে এটা আরো বেশি 11 গ্রামের নিচে থাকবে। তাহলে এই যে রক্তশূন্যতা যেটা হচ্ছে, তাহলে এটার চিকিৎসা কি দেব আমি? 10.5 যদি হয় তাহলে আমরা একে আয়রন দিতে পারি, ওরালি আয়রন দিতে পারি। এখন ডিপেন্ড করবে এটা আমি কখন দেখলাম। নিয়ম হচ্ছে এই যে রক্তের যে পরীক্ষাটা, এটা হচ্ছে প্রথম যখন রোগী বা ডাক্তারের কাছে আসবে তখন একবার করাবে এবং 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আরেকবার এটা করতে হবে। তাহলে এই দুইবার যদি আমি করি তাহলে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে যদি করি, আমার কমপক্ষে আমার আরো 12 সপ্তাহ সময় হাতে আছে। কাজে আমি ওরাল আয়রন দিলে এটাকে কাভার করা সম্ভব। এখন যদি খুব রক্তশূন্য হয়, 7 গ্রাম হয়ে গেল তার রক্তশূন্যতা, তাহলে সেটা কিন্তু ওরাল আয়রন দিয়ে হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে আয়রন ইনজেকশন ফর্মে পাওয়া যায়, সেটাও দেওয়া যায়। সেখানে আয়রন ইনজেকশন যদি দেই আমি, যেখানে ওরাল আয়রনে আমি দিব খুব কম, একটা ওরাল আয়রনে 100 বা দুইবার দিলে আমার 200 যাচ্ছে। একটা ইনজেকশন আমি একসাথে 1000 মিলিগ্রাম পর্যন্ত আমি একসাথে দিতে পারি। 100 মিলিগ্রাম আমি দিচ্ছি আর এখানে 1000 মিলিগ্রাম, কিন্তু এর রেজাল্টটা যে রক্ত পরিমাণ বাড়তে কিন্তু ওই একই সময় লাগবে। ইউজুয়ালি এটা 3 উইকস সময় লাগে, 3 to 4 উইকস সময় লাগে। কাজেই এই 3 to 4 উইকস সময় যদি আমার হাতে না থাকে, আমি যদি মনে করি একদম ডেলিভারির কাছাকাছি সময় চলে আসছে, তাহলে কিন্তু আয়রন দিয়েও কুলাবে না। সেক্ষেত্রে আমাকে দিতে হবে ব্লাড ট্রান্সফিউশন। এখন ব্লাড ট্রান্সফিউশন দিতে গেলে তাহলে তার আগে কিন্তু আমাকে এই সমস্ত টেস্ট যেটা বললাম, রক্ত কমপ্লিট ব্লাড কাউন্ট সেটা করবেন। বেশি যদি রোগী অ্যানিমিক হয় সেক্ষেত্রে আমাকে দেখতে হবে তার ফেরেটিন লেভেল কীরকম আছে, এবং তার রক্তে যেটা ইলেকট্রোফোরেসিস করে আমাকে দেখতে হবে যে এই রোগীটার থ্যালাসেমিয়ার কোনো রোগ আছে কি না সেইটা। কারণ একটা রোগী যথেষ্ট পরিমাণ রক্তশূন্য হলে সেখানে আমাকে থ্যালাসেমিয়া আছে কিনা সেটা বুঝতে হবে। এটা না বুঝলে এই থ্যালাসেমিয়া যদি রোগীর থাকে এবং থ্যালাসেমিয়ার বাহক যদি হাজব্যান্ডও হয়, তাহলে কিন্তু বাচ্চা থ্যালাসেমিয়া ডিজিজ দিয়ে জন্মাতে পারে। এবং থ্যালাসেমিয়া যদি রোগী হয়, তার ফেরেটিন লেভেল না দেখে তাকে কোনোভাবেই ওরাল আয়রনও দেওয়া যাবে না। ইভেন ইনজেক্টেবল আয়রন তার জন্য কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড, কোনোভাবেই তাকে ইনজেক্টেবল আয়রন দেওয়া যাবে না। ওরাল আয়রনও দিতে হবে যদি ফেরেটিন লেভেল কম থাকে, অন্যথায় তাকে চিকিৎসা দিতে হবে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে। তাহলে আমার মনে হয় আমরা একটা সিম্পল এই টেস্টটা যদি আমরা সবাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে রোগীটার রক্তশূন্যতা আছে কিনা, এবং সেটা কিন্তু মা এবং বাচ্চা উভয়ের জীবনের জন্য অনেকখানি উপকার নিয়ে আসবে, সবাইকে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচাতে পারবে। ধন্যবাদ সবাইকে।